সবাই দেখতে পাচ্ছ তো স্ক্রিনটা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বেশ। তাহলে এটা তো আর্থিক সাক্ষরতা কোর্স তোমাদের আগের দিন আরো অনেক ডিটেলসে ইন্ট্রোডিউস করাই হয়েছে। তো অনেক, তুমি হয়তো ক্লাসটায় ছিলে না প্রথম দিনের। তো তুমি যেটা করবে, আমাদের অ্যাপে দেখবে, সবাইকে হ্যাঁ এটা বলছি যে আমাদের অ্যাপে, তোমাদের সবার কাছে অ্যাপ ইনস্টল করা আছে তো? হ্যাঁ হ্যাঁ, আমার কাছে আছে। বাকি বর্ষা, তুমি অ্যাপ ইউজ করছো তাই তো? হ্যাঁ স্যার। ওকে, তো অ্যাপে দেখবে তোমরা একটা নতুন সেকশন অ্যাড করা হয়েছে ক্লাস ভিডিওস বলে। তো ওই ক্লাস ভিডিওসে গেলে প্রতিটা সাবজেক্টের ডিফারেন্ট ক্যাটাগরি আছে। আর প্রতিটা সাবজেক্টের ওখানে গেলে যে প্রিভিয়াস ক্লাসগুলো হচ্ছে, যেমন ধরো আজকের ক্লাসটাও হচ্ছে, কেউ মিস করে গেলে এর ভিডিওটা, ইউটিউব লিংকটা ওখানে অ্যাপে দেওয়া থাকবে। তো যেমন অনেক ক্লাসটা মিস করেছে আগের দিনে, তো সেই ক্লাসটা তুমি ইউটিউবে অ্যাপের থ্রুতেই, ইউটিউবের সেই ক্লাসটা তুমি দেখে নিতে পারো। ঠিক আছে। ওকে, তো আজকে আমরা যেটা করব, যে আমরা যেটা একটা বই ফলো করছি আর কি, রিচ ড্যাড পোর ড্যাড, সেই বইয়ের থেকেই কিছু লেসন্স আমরা ডিসকাস করব। বইটা লিখেছেন রবার্ট টি কিওসাকি, বেশ ফেমাস বইটা। তো আজকে আমাদের লেসন 2 তে আমরা যেটা দেখবো, ফিয়ার এন্ড গ্রিড। আগের দিন আমরা কি দেখেছিলাম না, আগের দিন আমরা মেনলি দেখেছিলাম যে সম্পদ আর দায়বদ্ধতা কি পার্থক্য, কিভাবে কি করা উচিত, সেসব দেখেছিলাম। আজ আমরা দেখব যে ভয় এবং গ্রিড মানে কি। গ্রিড মানে কি অনেক? লোভ। লোভ। হ্যাঁ বলো। গ্রিড মানে লোভ, ফিয়ার মানে ভয়। দূরে, ভয়। হ্যাঁ, ফিয়ার মানে ভয়, ফার মানে দূরে। ও। দেখো এবার এখানে একটা জিনিস দেখো, যখন ফিয়ার মানে ভয় থাকে মানুষের মনে, কিছু কিছু মানে টাকার অভাবে একটা ভয় তৈরি হয়, তো যে এটা কিনতে হবে বা নর্মাল যে জিনিসপত্র আমাদের দরকার সেগুলো নিতে হবে। তো টাকা না থাকলে সে একটা ভয় জন্ম নেয়। সেই ভয়ের থেকে এবারে তাহলে ভয়টা কমাতে গেলে তোমাকে কি করতে হবে? জব করতে হবে। এবার জব, যখন তুমি জব মানে কাজ করলে, তখন তোমার কাছে টাকা আসবে, ঠিক আছে, মানি আসলো। এবার যখন মানি আসলো, যখন টাকা তোমার কাছে এসে গেল, তখন মনে লোভটা একটু জন্মায় অনেকেরই, যে একটু লাক্সারিয়াস আইটেম নেব, খুব দামি দামি জিনিস নেব। সেটা হচ্ছে গ্রিড, মানে যেটা দরকার তার থেকেও বেশি যখন লাক্সারি আইটেম নেওয়া হয়। এবার গ্রিডের ফলে তুমি যদি লাক্সারি আইটেম নাও, কি হয়, তাহলে টাকা তোমার অনেকটাই শেষ হয়ে যায়। তখন দেখো এই যে লুপটা, এই লুপটা ক্লোজ হলো, এবং এটা একটা ইনফাইনাইট লুপে চলতে থাকে। এটাকেই বলা হচ্ছে যে ভয় এবং লোভের চক্র। এই চক্রটায় যদি মানে ম্যাক্সিমাম লোক, এই চক্রটায় তুমি ফেসে গেলে, তুমি দেখবে তোমার হাতে যত টাকাই আসুক, টাকাগুলো দেখবে কোথা দিয়ে বেরিয়ে যাচ্ছে কোনো মানে বুঝতেও পারবে না। এটাকে বলে, এই চক্রটা আমরা আজকে ডিটেলে বুঝবো যে কিভাবে ভয় আর লোভটা কাজ করে, আর কিভাবে আমরা এই চক্র থেকে বাইরে বেরিয়ে আসতে পারবো। এটা আমরা ডিসকাস করবো আজকে। শুরু করা যাক। তাহলে দেখো, খুব অ্যানিমেশন দিয়ে খুব সিম্পল ভাবে আমি বোঝানোর চেষ্টা করছি। তো যার যেখানে সমস্যা হবে আমাকে স্টপ করে জিজ্ঞাসা করতে পারো। কেমন? সবাই আছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ বেশ, স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে। তাহলে প্রথমে হলো নো মানি, যেটা জেনারেল স্টেট, তুমি কিছু না করলে তো টাকা তো আসবে না কাছে। সো নো মানি। এবার টাকা না থাকলে মনে একটা ভয় ভীতি জন্ম নেয়, যে কারণ অনেক কিছু কিনতে বা ডাক্তার দেখাতে হোক, খাবার দাবার জামা কাপড় সবকিছুতেই টাকা লাগে, তো ভয় আসাটা স্বাভাবিক। তো দেখো এখানে টাকা না থাকায় এই ব্যক্তিটার মনে ভয় জন্ম নিচ্ছে। বেশ, এবার ভয় জন্ম নেওয়ার পর ব্যক্তিটা কি করলো না, ওয়ার্ক ফর মানি, মানে টাকার জন্য সে কাজ করলো, একটা জব করলো সে। জব করার পরে কি হলো, তার কাছে কিছু টাকা আসলো। এবার টাকা আসলে তোমার কাছে জেনারেলি যখন স্যালারিটা আসবে, তখন সাধারণত মানুষ কি হয়, খুশি হয়। এরপরে যখন সেই টাকাটা তার কাছে আসলো, তখন তার মনে একটা গ্রিড কাজ করা শুরু করে। তো
তোমরা তো হয়তো মানে এখনো উপার্জন অনেকেই শুরু করোনি, ম্যাক্সিমাম স্টুডেন্ট। তো তোমাদের কাছে দেখবে যখন ধরো পুজোর সময় তোমাদের কোনো রিলেটিভ তোমাকে 100 টাকা বা 500 টাকা দিল হাত খরচের জন্য, তখন তোমাদের কি ফিলিং হয়? খারাপ লাগে, ভালো লাগে? ভালো লাগবে। ভালো লাগে। কেন, কি কি জন্য সেটা ভালোটা লাগা? টাকাটা দিলে মানে নিজের ইচ্ছা মতন খরচ করতে পারবো, সেটা একটা খুশি। হ্যাঁ, মানে তুমি অনেক কিছু কিনতে পারবে যেগুলো তুমি চাও। হ্যাঁ, হ্যাঁ। তো সেটাই তো, জব কাজ করে লোকটা টাকা আসলো, এবার টাকা আসার পর তার মনে একটা হচ্ছে নর্মাল, ঠিক আছে আমার চাহিদা মিটবে, আরেকটা হচ্ছে যেটা চাহিদা মিটে যাবে প্লাস আমাকে আরো অনেক কিছু নিতে হবে, যেটা হচ্ছে লোভে পড়ে এক্সেস জিনিস, সেটা তার মনে আসলো। এরপর সে কি করলো না, বিভিন্ন লাক্সারি আইটেমস, যেমন ধরো খুব দামি মোবাইল, জুয়েলারি বা গাড়ি ঘড়ি এগুলো নিল সে। এবার দেখো এখানে লাক্সারি আইটেম বলতে এটা বোঝানো হচ্ছে না যে মোবাইল মানে লাক্সারি আইটেম বা কার মানে লাক্সারি আইটেম। মানে আজকালকার দিনে ধরো মোবাইল, একটা বেসিক মোবাইল সবারই দরকার। হুম। কিন্তু বেসিক মোবাইল তুমি মার্কেটে 10 থেকে 15-18 মধ্যে খুব ভালো মোবাইল পাওয়া যায়, সেটা তোমার নেসেসিটি। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে ধরো চাকরি করছে কম টাকার, কিন্তু তার বন্ধু বা অন্য কেউ হয়তো আইফোন ইউজ করছে যেটা অনেকটাই দামি, বা অনেক অন্য দামি ফোন ইউজ করছে। এবার সে সেটা ভাবছে যে না আমাকে ওই ফোনটা ইউজ করতে হবে, আমাকে ওই লাক্সারি আইটেমটা রাখতে হবে বা দেখানোর জন্য। তো সেটা হচ্ছে গ্রিডের মধ্যে পড়ে। বেসিক জিনিস হিসেবে তুমি যদি একটা ঘড়ি কেনো নর্মাল একটা ইয়ে দিয়ে, সেটা তোমার লাক্সারিতে পড়ছে না। কিন্তু তুমি যদি দরকারের থেকে অনেকটা বেশি তুমি যখন হাইপ করছো জিনিসটা, তখন সেটা লাক্সারি আইটেমের মধ্যে পড়ছে। বোঝাতে পারলাম সবাইকে? হ্যাঁ, হ্যাঁ, আমি বুঝেছি। বাকিরা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বেশ। তাহলে এবার দেখো লাক্সারি আইটেম নেওয়ার পর কি হবে, টাকা কমবে না বাড়বে কেনার পর? কমবে টাকা। কমে কমবে। যাবে। এবার লাক্সারি আইটেম তো হলো, এবার তো তার দৈনন্দিন জীবনেরও খরচ আছে তাই না? মর্টগেজ আছে, মানে লোন আছে, ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের ইয়ে আছে, খাওয়া দাওয়ার খরচ, এই সমস্ত খরচ আছে। এর ফলে এই তো যখন দায়বদ্ধতায় টাকা খরচ হবে তখন টাকাটা কি হবে, আরো কমে যাবে। এবার একটা টাইম পরে দেখা গেল মাসের শেষের দিকে তার কাছে আর টাকা নেই, তখন আবার কি হবে, তার মনে কি হবে তখন? ভয় হবে। হ্যাঁ, যখন টাকা থাকবে ভয় না হবে। আবার তার মনে ভয় হবে। এবার দেখো এই সার্কেলটা কিন্তু চলতে থাকবে, একটা লুপে চলতে থাকবে। তাহলে এবার আমরা দেখব যে কিভাবে তাহলে আমরা এই সার্কেল থেকে বেরোতে পারবো। ওকে, তো এখানে আমরা দেখছি যে প্রথমে নো মানি, টাকা না থাকার জন্য যেটা হয় যে একটা ফিয়ার কাজ করলো। এবারে সে মানে একটা জবে গেল, জবে গিয়ে কাজ করলো, তার কাছে টাকা আসলো, তার কাছে মানি চলে আসলো। বেশ, তার মনে এখন খুশি। এবারে দেখো এখানে পার্থক্যটা দেখো, এবারে তার মাথায় কিন্তু গ্রিড আসলো না, লোভ আসলো না, তার মাথায় এবার কি আসছে, যে কিভাবে আমাকে অ্যাসেট বানাতে হবে। কারণ কি, কারণ এই ক্ষেত্রে এই লোকটাকে কিন্তু আমরা বলবো যে এ ফাইন্যান্সিয়ালি লিটারেট, কারণ এ জানে কিভাবে টাকাটাকে খরচ করতে হয়। আগের লোকটা ফাইন্যান্সিয়ালি লিটারেট ছিল না, ওই জন্য সে লোভে পড়ে সব খরচ করে ফেলছে। এ যেহেতু জানে, সুতরাং এ ভাবছে যে আমি অ্যাসেট কিভাবে বানাবো। ভাবার ফলে কি করলো, সে সেই টাকাটা কিছু অ্যাসেট ক্রিয়েশনের দিকে দিল। যেমন রিয়েল এস্টেট হতে পারে, প্রপার্টি হতে পারে, বন্ড হতে পারে। বা তোমাদের যেমন বলা হয়েছে ইন্টেলেকচুয়াল, যার যার যা মেধা সম্পত্তি আছে সেগুলোকে স্কিল ডেভেলপমেন্ট করার জন্য টাকা খরচ করতে পারে। এবারে সম্পদে টাকা দিলে কি হয় একটা সময় পরে, কেউ একজন বলো। আমরা সম্পদ বানাই কেন? সম্পদ বৃদ্ধি পায়। হ্যাঁ, সম্পদ থেকে কি হয়, সম্পদের সংজ্ঞাটা কি ছিল?
যা মানুষের দৈনন্দিন চাহিদা পূরণ করে। না, চাহিদা তো পূরণ করবে, একটা বেসিক যেটা সংজ্ঞা ছিল না, সম্পদ আর দায়বদ্ধতার, এক লাইনে যেটা, যা মানুষের কাছে টাকা যোগায়, এটা হ্যাঁ, হচ্ছে এনে সম্পদ। দেয়, এনে দেয়। তাহলে এই মানুষটা যখন সম্পদে টাকা ইনভেস্ট করছে, তখন একটা সময় পরে কি হবে, তার কাছে টাকা আসবে, তাই না? এবার টাকা আসার ফলে দেখো তার টাকার পরিমাণটা কি হবে, এখানে বেড়ে গেল। বুঝাতে পারলাম? হ্যাঁ স্যার। এবারে এবার দেখো, এবার এই বেশি টাকার এই টাকাটা দিয়ে সে তার যে দৈনন্দিন জীবনের যা যা দরকার সেগুলো সে মেটালো। তখনও কিছুটা এই টাকা থেকে দেখো এই টাকাটা তার কমলো, কিছু খরচ হলো, কিন্তু তারপরেও তার কিছু দেখো সারপ্লাস মানি থেকে গেল। কারণ যেহেতু সে সম্পদে টাকাটা ইনভেস্ট করেছে এবং সে যা টাকা উপার্জন করছে একটা অ্যামাউন্ট, তাছাড়াও সম্পদ থেকে তো সবসময় টাকা আসছে, ওই কারণে তার কাছে কিছু সারপ্লাস মানি, মানে উদ্বৃত্ত টাকা থেকে গেল, এক্সেস। এবার সেই সেই সারপ্লাস মানিটাকে সে কিন্তু লাক্সারি আইটেমের জন্য ব্যবহার করতে পারে। মানে যেমন একটা বিজনেসম্যান করে, তারা বিজনেস করে, টাকা বিজনেসে দেয়, বিজনেস করে টাকা, যেখানে প্রফিটটা যেটা ওদের আসে, অনেকটা অনেকটা প্রফিট ওদের কাছে, কাইন্ড অফ সারপ্লাস মানি, সেই টাকাটা দিয়ে তারা লাক্সারি করে। তারা কিন্তু বিজনেস শুরু করার আগেই যদি লাক্সারি আইটেম নেওয়া শুরু করে, খুব দামি দামি জিনিস, তাহলে কিন্তু তাদের বিজনেসটা অত গ্রো করতে পারবে না। সবাই বুঝলে? তাহলে এই সাইকেলটাকে ব্রেক করতে হবে কিভাবে, বুঝতে পারলে সবাই? যে যখন টাকা উপার্জন হবে সেই টাকার কিছুটা অংশ তোমাকে অ্যাসেট ক্রিয়েশনে লাগাতে হবে। ওভার দ্য টাইম, কিছু বছর ধরে, সময় লাগবে, এটা এক মাসেই বা এক বছরেই হবে না, সময়ের সাথে সাথে ওই অ্যাসেট থেকে তুমি রিটার্ন পাওয়া শুরু করবে। এবার যখন তুমি রিটার্ন পাওয়া শুরু করবে, তখন সেই সারপ্লাস মানি দিয়ে তোমরা অনেক লাক্সারি আইটেম নিতে পারবে। ঠিক আছে, সবার ক্লিয়ার এই স্লাইডটা? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমরা যাচ্ছি পরের স্লাইডে। তার আগে দেখো এই ক্ষেত্রে এটা কি হলো, এবার লোকটা দেখো খুশি, মানে আগের স্লাইডে লোকটা যেহেতু বারবার ওই লুপে পড়ছিল, তাই সে কিছুতেই খুশি হতে পারছিল না, কারণ তার সবসময় টাকা শেষ হয়ে যাচ্ছে, সবসময় হাত খালি হয়ে যাচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে লোকটা কি হচ্ছে, কাজ করলেও যেহেতু সে অ্যাসেট ক্রিয়েট করে, তাই তার কাছে সবসময় সারপ্লাস মানি আছে, তাই তার কাছে তার মনে কিন্তু ভয়টা নেই, বা ভয়টা খুবই কম। এটা হচ্ছে পার্থক্য ফাইন্যান্সিয়ালি লিটারেট পার্সন আর ফাইন্যান্সিয়ালি যদি ইলিটারেট পার্সন হয়, এই দুটো কিন্তু ডিফারেন্স, আগের স্লাইডটা আর এই স্লাইড। তাহলে এবার যেটা ধরো বলা হলো যে ওভারকামিং দ্য সার্কেল অফ ফিয়ার অ্যান্ড গ্রিড অফ মানি, সেই জিনিসটাই আবার এখানে জাস্ট একটা ফ্লো চার্টে দেখানো হয়েছে, যে টাকা না থাকলে ভয় হবে, তারপর টাকার জন্য কাজ করা হবে, সাফিসিয়েন্ট মানি এসে গেলে গ্রিড হতে পারে, এবার গ্রিড হলে তুমি লাক্সারি আইটেম যদি কেনো আরো টাকা কমে যাবে, তারপর সেই কম টাকা থেকে আবার এসেনশিয়াল যেগুলো দায়বদ্ধতা সেগুলোও দিতে হবে, তো আবার তোমার কাছে টাকাটা শেষ হয়ে যাবে। তো এই লুপটা থেকে পড়া থেকে আমাদের সতর্ক থাকতে হবে। হ্যাঁ, তুমি যদি একটু ব্রেন দিয়ে ভাবো বা মাথা খাটাও, এই লুপ থেকে বেরোনো অতটাও কঠিন না, কিন্তু আমরা জেনারেলি ভাবি না, তাই সমস্যা হয়। স্যার এটা আরেকবার বলুন, বুঝতে পারলাম না ঠিক। হ্যাঁ, এটা হচ্ছে সেই লুপটাই বলা হয়েছে আর কি, যে লুপটা আগে ডিসকাস করলাম, যে তোমার যখন টাকা থাকবে না তখন একটা ভয় তৈরি হবে, তাই তো? এবার ভয় তৈরি হলে, সেটা তুমি টাকা নেই বলে ভয়, তো টাকা উপার্জনের জন্য এবার তুমি কাজ করলে, কাজ করলে তোমার কাছে টাকা আসলো। এবার যখন তোমার কাছে অনেকটা টাকা এসে গেল, তখন তোমার মনে লোভ তৈরি হতে পারে, যে আমি এটা নেব, ওটাও নেব, এটাও নেব, এত দামি জিনিস নেব। তার ফলে কি হবে, এবার যেহেতু তুমি দামি দামি জিনিস নিচ্ছ, লাক্সারি আইটেম, তোমার টাকাটা কি হবে, কমে যাবে। বুঝলে? হ্যাঁ স্যার। কমে গেল। এবার সেই যে কমে গেল টাকা, এবার তোমার তো লাক্সারি আইটেম ছাড়াও তোমার জীবনের একটা খরচ আছে, তাই না? ফ্যামিলির খরচ, খাওয়া দাওয়া, মেডিসিন, জামা কাপড়, সবকিছুর একটা খরচ আছে। তো সেগুলো এসেনশিয়াল লায়াবিলিটি, মানে যেগুলো দরকারি, খুবই জরুরি।
সেটাই খরচ হলে আরো কি হবে, আরো অনেক লেস মানি হলো, অনেক টাকাটাই কমে গেল। মানে বেসিক্যালি তোমার কাছে আবার মানে টাকা নেই এমন একটা স্টেট চলে আসে, তাহলে তোমাকে কি হবে, আবার কাজ করতে হবে। তো এই সাইকেলটা মানে নট নেসেসারি যে প্রতি মান্থেই রিপিট হয়, অনেকের ক্ষেত্রে মান্থে, অনেকের ক্ষেত্রে 6 মাসে হতে পারে, কিন্তু এই সাইকেলটা অনেক সময় মানে ম্যাক্সিমামটাই চলে আর কি অনেকের জীবনে। তো আমাদের এটা থেকে বেরিয়ে আসতে হবে, কিভাবে না, অ্যাসেট ক্রিয়েট করে। বুঝতে পারলে দীপম? হ্যাঁ স্যার। ঠিক, বুঝতে না পারলে ঠিক এরকম জিজ্ঞাসা করবে, আমি আবার এক্সপ্লেন করে দেবো, কোনো ব্যাপার না। এবার দেখো, ফিয়ার আর গ্রিড মানে এটা কি দেখাচ্ছে, যে মানুষের এই যে ভীতি অবস্থা, এই ভীতি অবস্থা থেকে তুমি যদি মানে একটা কাম স্টেটে আসতে চাও, ভালো স্টেটে আসতে চাও, সুখী স্টেটে, তাহলে তোমাকে কিন্তু এই টাকার যে ভয় আর লোভ, এই দুটো ট্র্যাপ থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে। নাহলে এই দুটো ট্র্যাপ কিন্তু খুবই মানে মানুষকে সবসময় ভয়ে আর ইয়েতে রাখে। তো সেটাই এখানে দেখানো হয়েছে, যে এই দুটো ট্র্যাপ থেকে তুমি বেরিয়ে আসলে তুমি অনেকটা রিল্যাক্স থাকতে পারো। এবারে দেখো কিছু লাইন আসছে, এটা এক একজনকে আমি পড়তে বলবো। প্রথম লাইনটা তাহলে দীপম পড়ো, আমি মানে বলছি। এই যে এই লাইনটা, The avoidance of money is as সাইকটিক, সাইকটিক psychotic as being attached to money. মানে বলছে টাকা না থাকাটা অতটাই খারাপ, অতটাই আমাদের উপর প্রভাব ফেলে, যতটা টাকার সাথে যদি আমরা অতি আসক্ত হয়ে যাই তাহলে যতটা প্রভাব ফেলে। মানে টাকার প্রতি যদি আমরা পুরো নেগলেক্ট করে দিই, যে টাকা দরকারই নেই, কিছুই না, এই জিনিসটা আমাদের জন্য খারাপ। আবার বিপরীত দিকে যদি এরকম হয় যে আমরা টাকা নিয়ে খুব বেশি ভাবা শুরু করি, যে না টাকাই সব, হ্যাঁ টাকা না ছাড়া কিছু নেই, এই টাইপের যদি চিন্তা ভাবনা আসে, সেটাও খারাপ। তাহলে একটা ব্যালেন্স থাকাটা খুব জরুরি, সেটাই এই লাইনটায় বলা হয়েছে। নেক্সট লাইনটা রূপম পড়ো। If you first don't handle your fear and greed and become rich, then you will be nothing but a highly paid slave. হ্যাঁ, এটা মানে বলতে পারবে বাংলায়? চেষ্টা করো। যদি তুমি প্রথমে তোমার ভয় এবং লোভটাকে কন্ট্রোল করতে মানে না পারো, এবং যখন পরে মানে বিকামে রিচ হও, তখন তুমি আহ হুম, তাহলে তুমি কিছুই না, একটা খুব মানে টাকার একটা দাস হয়ে যাবে, টাকার দাস। মানে যে শুধু টাকার জন্যই কাজ করে যাবে, কিন্তু আলটিমেটলি কিছু হবে না। এর উদাহরণ হচ্ছে কি, মানে তোমার এই যে লোভ আর ভয়, এটাকে আগে তোমাকে কন্ট্রোল করতে শিখতে হবে। তাহলেই শুধুমাত্র তোমার হাতে যদি অনেকটা টাকা আসে বা তুমি উপার্জন করো, তখন সেটাকে তুমি গ্রো করতে পারো। না হলে কি হবে, ভয় হলো, টাকা আসলো, লোভ চলে আসলো, টাকাটা খরচ হয়ে গেল, তাই না? এই কারণে একটা এক্সাম্পল দেখবে, অনেক লটারি উইনার হয়, যারা লটারিতে কি হয়, অনেক অনেক কি জেতে লটারিতে, টাকা। টাকা জেতে। কিন্তু দেখা গেছে সার্ভেতে, যে যারাই ধরো অনেক টাকার লটারি পায়, অনেকে কোটি টাকারও পায়, লাখ টাকারও পায়, যারা অনেক টাকার লটারি পায়, অনেক ক্ষেত্রে তারা কিন্তু 6 মাস বা 1 বছর বা কয়েক বছর পর আবার যেই স্টেটে ছিল সেই স্টেটে ফিরে আসে। অনেক ক্ষেত্রে যতটা ছিল ফাইন্যান্সিয়ালি, তাদের যতটা ওয়েলবিং ছিল, তার থেকেও খারাপ হয়ে যায় লটারি পাওয়ার পরে। কারণ কি, কারণ ম্যাক্সিমামের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে যেহেতু সেই ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটা থাকে না, তারপর গ্রিড আর লোভটা কাজ করে তাদের মধ্যে, গ্রিড আর ফিয়ারটা কাজ করে তাদের মধ্যে। তো তারা টাকাটা এমন ভাবে খরচ করে ফেলে, অ্যাসেট ক্রিয়েশনে তারা ধ্যান দিতে পারে না। এই কারণে এটা বলা হয়েছে। আর তুমি দেখবে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং না থাকলে, তোমার হাতে যদি অনেকটা টাকা কেউ দিয়ে দেয়, তুমি বুঝতে পারবে না কি করতে হবে, তখন তুমি এমন জিনিস কিনবে যেটার হয়তো দরকারই। হ্যাঁ, যাই হোক, এই বিষয়ে আমরা আরো পড়বো। তো নেক্সট পয়েন্টটা একজন পড়ো, নেক্সট অনেক পড়ো। The poor and the middle class work for money, while the rich have money
ওয়ার্ক ফর দেম, দেম মানে কি বলতে পারবে বাংলায়? মানে হচ্ছে মানে গরিব থেকে মিডিল যারা মানে গরিব এবং মধ্যবিত্ত তারা ওয়ার্ক ফর মানি মানে ও টাকার মানে জন্য কাজ করা টাকার জন্য কাজ করে মানে করে। করে। হোয়াইল দ্য রিচ মানে রিচ মানে তো বড় লোক। উল্টো দিকে যারা ধনী হ্যাঁ, হ্যাভ মানি ওয়ার্ক ফর দে মানে তারা টাকাকে নিজেদের জন্য কাজ করায়। বুঝলে? তো এই হ্যাঁ, হ্যাঁ। ব্যাপারটা পরে আরো এক্সপ্লেন করব আমি ডিটেলে, যে টাকার জন্য কাজ করা আর টাকা তোমার জন্য কাজ করবে, এই দুটো কিভাবে আলাদা, এই জিনিসটা আমরা পরে আবার দেখবো ডিটেলে। তারপরে নেক্সট কি বাকি আছে? বর্ষা পড়ো এই লাইনটা। The main reason for poverty or financial struggle is fear and ignorance, not the economy or the government or the rich. হ্যাঁ, এর মানেটা বলতে পারো বাংলায়? দ্য মেইন রিজন মানে অফ পভার্টি আর ফাইন্যান্সিয়াল স্ট্রাগল মানে দারিদ্রতা এবং আর্থিক যে টানাপোড়েন, তার প্রধান কারণ হলো কি? ফিয়ার অ্যান্ড ইগনোরেন্স। Ignorance. হ্যাঁ, মানে ভয় এবং অজ্ঞানতা। অজ্ঞানতা মানে কোনো জিনিস সম্পর্কে জ্ঞান না থাকা। যেমন ওই কারণেই ফাইন্যান্সিয়াল লিটারেসি কোর্সটা আনা, যাতে তোমাদের ফাইন্যান্সিয়াল ব্যাপারে সেই নলেজটা তৈরি। বলছে নট দ্য ইকোনমি, নট দ্য গভর্নমেন্ট অর দ্য রিচ। বলছে কারোর গরিব থাকার জন্য অনেকে দেখবে দোষ দেয়, সরকারের ইয়ে দোষ, বা হয়তো মানে যারা ধনী তারা গরিবের টাকা নিয়ে নিচ্ছে তাদের দোষ, মানে অন্যকে দোষারোপ করে বেরিয়ে যাও। কিন্তু সেটা না, মেন কারণটা ওটাই হয় যে কেউ যদি ভালো করতে চায়, কেউ যদি সেই নলেজটা রেখে অ্যাসেট ক্রিয়েট করে ধীরে ধীরে, তাহলে সে নিশ্চয়ই সেও ধনী হতে পারে। আর লাস্ট লাইনটা কে বাকি আছে? মৌমিতা, শেষ লাইনটা পড়ো, এই লাইনটা। আচ্ছা সুস্মিতা আর সোমস্নিগ্ধা, তোমরা কি এই স্লাইডটা পুরো বুঝেছো? কখন জয়েন করলে তোমরা? আচ্ছা, বুঝতে সমস্যা হলে জিজ্ঞাসা করে নি। মৌমিতা কি শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার পাচ্ছি। হ্যাঁ, তাহলে এই লাইনটা একটু পড়ো, এই লাইনটা। স্যার কোনটা একটু বলবেন? এটা শেষে যে লাইনটা আছে, ইটস সেলফ ইনফ্লিক্টেড। It's self-inflicted fear and ignorance that keep people trapped. হ্যাঁ, এর মানেটা বলতে পারো বাংলায়? সেলফ ঠিক আছে, আমি বলে দিচ্ছি। মানে এটা হচ্ছে নিজেরই মনের ভয় এবং লোভ, যেটা মানুষকে ট্র্যাপড মানে কি আবদ্ধ করে রাখে, মানে আরো ধনী হতে বা আরো জীবনে আরো গ্রো করতে এটা আবদ্ধ করে রাখে। কারণ কি? ভয় বা অজ্ঞানতা। আচ্ছা, মানে মানে ফিনান্সিয়াল লিটারেসি নিয়ে যে অজ্ঞতাটা রয়েছে সেটা যদি কোনো ব্যক্তি না জানে তাহলে সেটাই তো। ঠিক ঠিক, ওটাই। মানে ওই ধরো যার নলেজটা থাকবে না, সে কিন্তু এই সাইকেলটা আইডেন্টিফাইও করতে পারবে না, যে সে ভয় আর লোভের একটা চক্রে পড়ে আছে, সে সেটা বুঝতেও পারবে না। কিন্তু যখন তাকে ধরিয়ে দেওয়া হচ্ছে যে এরকম ব্যাপারটা হয়, তখন সে দেখবে একটু যদি কনসিয়াসলি দেখে, অবজার্ভ করে, তখনই সে বুঝতে পারবে যে হ্যাঁ ঠিক, এটাই তো চলছে। তো এইটা জানাটাই নলেজ, মানে তো সেটাই না, যে জানাটা যেটা আছে সেটাকে জানা। আর শেষ লাইনটা হচ্ছে ইগনোরেন্স অ্যাবাউট মানি কজেস গ্রিড অ্যান্ড ফিয়ার। মানে আমরা যদি টাকা পয়সাকে একদম মানে অ্যাকনলেজ না করি, মানে না মানি যে টাকা পয়সা দরকারই নেই, সেটা নিয়ে একদমই ভাববো না, এই মেন্টালিটিটা যদি আসে, এই মেন্টালিটি থেকেই কিন্তু তোমার ভয় এবং লোভটা জন্মায়। কারণ আপ টু এ সার্টেন এক্সটেন্ট একটা অ্যামাউন্ট টাকা পয়সা বিভিন্ন কারণের জন্য লাগে। তোমার
তো জীবন যাপনে এবং সব ক্ষেত্রেই লাগবে। সুতরাং ওটাকে অ্যাকনলেজ করতে হবে, ওটাকে মানতে হবে যে হ্যাঁ টাকা পয়সা একটা জরুরি দরকার, কিন্তু একমাত্র দরকারও না, মানে খুব বেশি আসক্ত হওয়া যাবে না। তো ইমোশনকে ওভারকাম করে ব্রেন দিয়ে ব্যাপারটাকে ভাবতে হবে, মানে লজিক, আমাদের লজিক ইউজ করতে হবে। ঠিক আছে, এই স্লাইডটায় কারো কিছু বলার আছে থাকলে জিজ্ঞাসা করতে না। পারো। যারা পরে এসছো, সুস্মিতা দত্ত, সোমস্নিগ্ধা। স্যার প্রথমটার মানে কি? হ্যাঁ, প্রথম লাইনটার মানে? এই লাইনটা প্রথমটা, ইফ ইউ ডোন্ট হ্যান্ডেল, এটা বলছো? হ্যাঁ। হ্যাঁ, ইফ ইউ ফার্স্ট ডোন্ট হ্যান্ডেল ইউর ফিয়ার অ্যান্ড গ্রিড, মানে তুমি যদি তোমার যে ভয় এবং লোভটা আছে টাকাকে নিয়ে, সেটাকে যদি তুমি কন্ট্রোল না করতে পারো অ্যান্ড বিকাম রিচ, এবং তুমি বড় লোক হয়ে যাও, তাহলে ইউ উইল বি নাথিং বাট এ হাইলি পেইড স্লেভ। তাহলে তুমি আর কিছুই না, মানে টাকার একটা দাসে পরিণত হবে, কাইন্ড অফ, এটা বোঝাতে চেয়েছি। কারণ এটা উদাহরণ একটা দিয়েছিলাম যে ধরো তোমার যদি টাকার সম্পর্কে ফিয়ার এবং লোভটা কন্ট্রোল না থাকে, তাহলে তুমি অনেকে লটারি পেয়েও সেই টাকাটা পুরোপুরি হারিয়ে ফেলে কয়েক মাস বা কয়েক বছরের মধ্যে, এবং আরো খারাপ অবস্থায় অনেকে চলে যায়। হ্যাঁ, কারণ কি তারা বুঝতে পারে না যে টাকা আসার সাথে তাদের ইমোশনটা এমন ভাবে পাম্পড আপ হয়, ভয় বা লোভ বা কিছু কেনার ওভার এক্সাইটমেন্ট, যে অনেকটা বেশি খরচ হয়ে যায়, যেটা করা উচিত না, আর সম্পদ তৈরিতে ধ্যান দিতে পারে না। ঠিক আছে, হ্যাঁ স্যার। হ্যাঁ, মানে বেসিক্যালি টাকার সাথে যে ইমোশনটা যুক্ত আছে, এটা আমাদের বুঝতে হবে যে হ্যাঁ টাকা পয়সার সাথে আমাদের ইমোশনটা জড়িয়ে আছে, সেটাকে আমাদের বুঝে সেটাকে আমাদের হ্যান্ডেল করতে হবে একটু মাথা খাটিয়ে। তাহলেই দেখবে তুমি খুব সুন্দর ফাইন্যান্সিয়াল প্ল্যান করে জীবনে এগোতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা এবার পরের স্লাইডে আসলাম। দেখো এই স্লাইডে আমরা রবার্ট টি কিওসাকির অন্য একটা বই, যেটা হচ্ছে ক্যাশ ফ্লো কোয়াড্রেন্ট, সেটা নিয়ে আলোচনা করব যে ব্যাপারটা কি। তো ক্যাশ ফ্লো কোয়াড্রেন্টে দেখো এটা বলা হচ্ছে যে পৃথিবীতে যত মানুষই আছে, যত লোক, সবাই টাকা উপার্জন করে কোনো না কোনো উপায়, তাই তো? এবার তাদেরকে এই চারটে ক্যাটাগরিতে ফেলা যায়, সেটাকে বলা হচ্ছে কোয়াড্রেন্ট, মানে চতুর্ভুজ টাইপের একটা। তো এই চারটে ক্যাটাগরিতে ফেলা যায়। ক্যাটাগরি গুলো কি কি একবার দেখিন। প্রথমটা হচ্ছে ই। ই মানে হচ্ছে এমপ্লয়েড। এমপ্লয়েড মানে যে চাকুরিজীবী, মানে যে চাকরি করে, একটা জব করে। দ্বিতীয়টা হচ্ছে এস বা সেলফ এমপ্লয়েড। সেলফ এমপ্লয়েড মানে যে নিজের নিজের একটা কিছু করে, মানে নিজের ধরো ছোট দোকান হতে পারে, একটা ছোট ব্যবসা হতে পারে, হ্যাঁ, বা অনেকে ফ্রিল্যান্সিং করে, ফ্রিল্যান্সার হতে পারে, টিচার হতে পারে যারা কোচিং পড়ায়। হ্যাঁ, তারা হচ্ছে কি সেলফ এমপ্লয়েড, মানে তারা অন্য কারোর জন্য কাজ করছে না, নিজের জন্য কাজ করছে। ঠিক। আরেকটা ভাগ হচ্ছে বিজনেস, ডান দিকে উপরে যেটা আছে বি, বি ফর বিজনেস, বিগ বিজনেস, মানে যারা ধরো খুব বড় বড় ব্যবসা করে, যেমন রিলায়েন্স আছে, আমাদের টাটা আছে, এরকম বিজনেসম্যান যারা। আর শেষের ভাগটা হচ্ছে আই দিয়ে, সেটা হচ্ছে ইনভেস্টর, মানে যারা টাকা ইনভেস্ট করে, মানে নিবেশ করে কোথাও, সেটা থেকে টাকা গ্রো করায় এবং সেটাই তাদের জীবন নির্বাহের মাধ্যম। তাহলে এবার দেখো, এবার তুমি যদি ভাবো যে যে কোনো লোক, তুমি এবার যখন ধরো কালকে যদি তোমরা অবজার্ভ করো যে তোমরা যতজনকেই দেখছো, তারা দেখবে এই চারটের মধ্যে কোনো না কোনো কোয়াড্রেন্ট থেকে কিন্তু টাকাটা উপার্জন করছে। আইদার সে এমপ্লয়েড হবে, হয় চাকরি করবে, নয় সে সেলফ এমপ্লয়েড হবে, নিজের জন্য কাজ করবে, হয় বিজনেসম্যান হবে, না হলে ইনভেস্টর হবে। এই চারটে ব্রড ক্যাটাগরিতে তারা কিন্তু পড়বে। এবার আমরা আজকে দেখবো যে এই ক্যাটাগরি গুলোতে লোকেরা কিভাবে ভাবে, প্রতিটা ক্যাটাগরিতে কি কি
বিশিষ্ট বৈচিত্র্য আছে এবং তারা কিভাবে ভাবে টাকা পয়সা নিয়ে সেটা আমরা দেখব। আচ্ছা, তাহলে এর একটা ধরো উদাহরণ দিয়ে একটা মোবাইল শপ নিয়ে, একটা মোবাইলের ধরো দোকান আছে, সেখানে যেই ছেলেটা তোমাকে মোবাইল দেয়, ছেলেটা বা মেয়েটা তোমাকে মোবাইল দেখাচ্ছে বা বিক্রি করছে, সে এখানে কি বলতো? এই চারটের মধ্যে কোথায় পড়বে সে? সে এমপ্লয়েড। সে এমপ্লয়েড, ঠিক, সে এমপ্লয়েড, কারণ সে চাকরি করছে 9 to 5। বেশ, এবার যার দোকানটা, যে নিজে দোকানটা দিয়েছে, সে কোন ক্যাটাগরিতে পড়বে? স্মল বিজনেস স্মল অর বিজনেস সেলফ এমপ্লয়েড। বা সেলফ এমপ্লয়েড, যেহেতু নিজের দোকান নিজে চালাচ্ছে এরকম। এবার ধরো সে মোবাইলের ওই যে ছোট দোকানটা, সে যার থেকে মোবাইল নেয় তারা হয় বড় ডিস্ট্রিবিউটার, তাই না? তারা এরকম ধরো 10টা দোকানে মোবাইল সাপ্লাই করে, তাহলে তারা কোন ক্যাটাগরিতে পড়বে? বিগ বিজনেস। বিগ বিজনেসে পড়বে, কারণ তাদের বড় বিজনেস আছে এই সেম জিনিসের। আর ইনভেস্টারে কারা পড়বে? যারা ধরো মোবাইলের দোকানটা সে খুলতে গিয়ে তার কিছু টাকার দরকার হয়েছে, তখন সেই যে টাকাটা কেউ একজন তাকে দিয়েছে, সে হয়তো একটা সুদের হারে, যে ঠিক আছে তোমার দোকান খুলতে 5 লাখ টাকা লাগবে, আমি 5 লাখ টাকা দিচ্ছি, কিন্তু ইয়ারলি 15% বা 20% আমার সুদ দাও। তাহলে সে, ওই যে লোকটা টাকা দিল, সেই লোকটা কোন ক্যাটাগরিতে পড়লো? ইনভেস্টার, কারণ সে ইনভেস্ট করলো টাকা। ঠিক আছে, তাহলে এটা তোমরা রাফলি বুঝতে পারলে আশা করি। চলো আরো ডিটেলসে ব্যাপারটাকে বোঝা যাক। তার আগে একটা জাস্ট ছোট আছে, যে পারপাস অফ এডুকেশন। কারণ দেখো, যেহেতু আমরা ক্যাশ ফ্লো কোয়াড্রেন্টে আমরা দেখবো যে কিভাবে টাকা উপার্জন করে, এবার টাকা উপার্জনের ক্ষেত্রে কিন্তু এডুকেশনটা খুব ম্যাটার করে। তো পারপাস অফ এডুকেশন বলছে, তাহলে শিক্ষার উদ্দেশ্য কি? তোমাদের কি কি মনে হয়? সবাই এক এক লাইনে আমি জাস্ট শুনবো যে তোমাদের কি মনে হয়, যে তোমরা যে স্কুলে যাওয়া হচ্ছে বা শিক্ষা নেওয়া হচ্ছে, বা যে কোনো ধরনের স্কুলে না গিয়েও তোমরা কোথাও অন্য কিছু শিখছো, তো শিক্ষার উদ্দেশ্যটা তোমাদের কি মনে হয়? একজন বলো, অনেক বলো প্রথমে। শিক্ষাটা নিলে মানে আমরা জীবনে কিছু করতে পারবো, মানে কিছু কোনো কিছু মানে করাটা একটু সহজ হবে অন্য কোনো কাজের থেকে। সহজ হবে, মানে অনেক জিনিস বুঝতে পারবে। হ্যাঁ, ঠিক, ঠিক আছে। নেক্সট বলো একজন। দীপম বলো। স্যার, স্কুল থেকে যে শিক্ষাটা নেওয়া হচ্ছে সেইটা বাস্তব জীবনে প্রয়োগ করা। প্রয়োগ করা যায়, ঠিক। এবার মৌমিতা বলো। অ্যাকচুয়ালি স্যার, শিক্ষার এটাই হলো কি, ধরুন এই যে ফিনান্সিয়াল লিটারেসি আমরা জ্ঞানটা নিচ্ছি, আগে এটা জানতাম না। তার মানে এই বিষয়টা পড়লে আমরা জানতে পারবো যে জিনিসগুলো হয় এগুলো কতটা ঠিক কতটা ভুল, নিজেদের জ্ঞানও অর্জন হচ্ছে, প্লাস এটা সোশ্যালি আমরা কাজেও লাগাতে পারবো। ঠিক, তাহলে শিক্ষা থেকে আমরা জ্ঞান অর্জনের জন্য পারপাস, ঠিক আছে। হ্যাঁ, আর ইমপ্লিমেন্টেশন করা যায় আর কি নিজেদের একদম ডেইলি লাইফে, প্র্যাকটিক্যাল লাইফে। ঠিক, ঠিক, আর ওটাই দরকার, এডুকেশনের ওটাই দরকার, যে তুমি জিনিসটা শিখে সেটাকে নিজের লাইফে কতটা অ্যাপ্লাই করতে পারছো, সেটা খুবই দরকার। ঠিক, বর্ষা বলো এবার। স্যার, সঠিক সময়ে সঠিক কাজটা করতে পারবো, এর মাধ্যমে আমরা কোন কাজটা কখন করা দরকার, এর ফলে আমরা কি করতে পারবো না পারবো সবকিছু। সেটা বুঝতেও পারবে, ঠিক। হ্যাঁ স্যার। সেটাই, ঠিকই তোমরা বলেছো। এবার পারপাস অফ এডুকেশনে জাস্ট আর একটা পয়েন্ট এখানে যেটা অ্যাড করা, যে পারপাস অফ এডুকেশনে শিক্ষার মাধ্যমে শুধু ফিজিক্যাল না, মানে আমাদের ব্রেনের ইমপ্রুভমেন্ট করা হয়, যেহেতু আমরা ব্রেনটাকে অনেকটা ইউজ করি, প্লাস আমাদের মেন্টাল মানে মনেরও মানবিক শক্তির অনেকটা বৃদ্ধি বিকাশ করা হয়। ইমোশনাল মানে ইমোশনাল গ্রোথের দিকেও শিক্ষার একটা উদ্দেশ্য থাকে, যে মানুষ যাতে ইমোশনালিও স্টেবল হয় এবং স্পিরিচুয়াল।
মানে ওভারঅল ব্যাপারটাকে বুঝতে পারো। তাহলে শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে এইগুলো, যে তোমাকে পুরো ব্যাপারটা জানানো, আর তোমার ওভারঅল যাতে গ্রোথ হয়, মানে ওভারঅল তুমি ভাবতে পারো, শিখতে পারো। হ্যাঁ, তোমরা যেমন বললে যে সঠিক সময় ডিসিশন নিতে পারা, জ্ঞান আছে সেটাকে কাজে লাগানো, এই সমস্ত। এবার দেখো, এডুকেশনের উপর বেস করেই কিন্তু, মানে মানুষের যে ইমোশনের উপর বেস করেই এই যে 4টে ভাগ আছে, তুমি কোন ভাগে যাবে, কোন ভাগ থেকে টাকা উপার্জন করবে, এটা কিন্তু তোমার কোয়ালিটি অফ এডুকেশনের উপর ডিপেন্ড করবে। মানে দেখো, শিক্ষা বলতে অনেকেই, সবাই গ্রাজুয়েশন ধরো হচ্ছে, ধরো 100 জন গ্রাজুয়েট হয়েছে কোন একটা ইয়ারে। এবার 100 জনই হয়তো বই সেম পড়েছে, কিন্তু কন্টেন্ট, কোয়ালিটি অফ এডুকেশন, কে কতটা নিজের উপরে সেটা অ্যাপ্লাই করতে পেরেছে, সেটা কিন্তু ডিফারেন্ট হবে। এবং তার উপরেই ডিপেন্ড করবে যে তুমি কোন কোয়াড্রেন্ট থেকে টাকাটা উপার্জন করো। তাহলে এখানে একটা লেখা আছে, দেখো আমি পরে বলছি আর মানেটাও বলছি। ইভেন দো উই আর অল হিউম্যান বিংস, মানে যদিও আমরা সবাই মানুষ, when it comes to money, যখন টাকা পয়সার কথা আসে, and the emotion attached to money, এবং টাকার সাথে যে আমাদের ইমোশন জড়িয়ে আছে সেটার কথা যখন আসে, we all respond differently, তখন আমরা সবাই কিন্তু আলাদা আলাদা ভাবে রিঅ্যাক্ট করি। মানে সেম ব্যাপারটা এরকমই, যে এখন যদি ধরো তোমাদের হাতে সবাইকে 1 লাখ 1 লাখ করে টাকা দেওয়া হয়, তাহলে সবার রিয়াকশনটা কিন্তু ডিফারেন্ট হবে। কেউ হয়তো ভাববে, কারণ ধরো একটু বিজনেস মেন্টালিটি থাকলে সে ভাববে, বাহ টাকাটা পেয়েছি, আমি একটা ছোট বিজনেস শুরু করি। হ্যাঁ, এবার কারোর হয়তো ধরো বিলাসিতা করার মেন্টালিটি আছে, সে তৎক্ষণাৎ সেই টাকাটা দিয়ে কোনো বিলাসিতা করার জিনিস কিনে নিতে পারে। মানে এরকম রেসপন্ড ডিফারেন্ট হবে। and it is how we respond to those emotion, মানে এই যে ইমোশন গুলোতে আমরা কিভাবে উত্তর দিই, that often determines which quadrant we choose to generate our income. মানে আমাদের যে মানসিক চিন্তা ভাবনাটা, ভয়, লোভ বা এই জিনিসগুলোই আমাদের মানে ডাইরেক্ট করে যে আমি চাকরি করব না আমি বিজনেস করব। আমরা অনেক সময় বুঝতে পারি না, আমরা ভাবি হয়তো আমরা চাইছি এটা করতে, কিন্তু সাবকনসিয়াস মাইন্ডে হয়তো তোমার এই যে অজ্ঞানতা বা নলেজটা প্রপার না থাকায় তুমি হয়তো ওই দিকে ড্রিভেন হচ্ছ, ওটা তোমার হয়তো অ্যাকচুয়াল ডিসিশন না, সেটা এখানে বলা হয়েছে। এবার দেখো, যেটা আমি আগে বললাম সেটাই এখানে লেখাও আছে, যে এমপ্লয়েড মানে ইউ হ্যাভ এ জব, তোমার একটা জব আছে। সেলফ এমপ্লয়েড মানে ইউ ওন এ জব। ডিফারেন্সটা বুঝতে পারছো? ইউ হ্যাভ এ জব মানে তোমার একটা জব আছে, সেই জবটা যে কোনো সময় চলেও যেতে পারে, তাই তো? তোমার এমপ্লয়ার তোমাকে মানে যদি পছন্দ না হয়, কাজের ইয়ে হয়, তখন বেরও করে দিতে পারে। কিন্তু সেলফ এমপ্লয়েড এ কি হবে, ইউ ওন এ জব। ইউ ওন এ জব মানে তুমি জবটাকে ওন করো, জবটা তোমার, তো তোমাকে কেউ বের করতে পারবে না। ঠিক আছে, দুটো সিমিলার মনে হলেও কিন্তু আলাদা। বিগ বিজনেসে দেখো, ইউ ওন এ সিস্টেম অ্যান্ড পিপল ওয়ার্ক ফর ইউ। মানে বড় বড় বিজনেসে কি হয়, যেমন ধরো আম্বানি আছে, হ্যাঁ আদানি এরা আছে, আম্বানির তো অনেক বিজনেস আছে, তাই না? এবার সে একা মানুষের পক্ষে কি সম্ভব অত বড় কারখানা, অত বিজনেস হ্যান্ডেল করা? সম্ভব কি? না। সম্ভব না। তাহলে তখন সে কি করে, তখন একটা সেট অফ পিপলকে সে রিক্রুট করে, তাদের টাকা দেয়, তাদের দিয়ে সে কাজ করে। সেটাই বলছে, তাহলে বিগ বিজনেসে তাদের একটা সিস্টেম থাকে, মানে কারখানা বা এরকম সেট আপ থাকে, এবং পিপল ওয়ার্ক ফর ইট, এবং লোক তাদের জন্য কাজ করে। এবার সেই লোকগুলো আবার কোন ক্যাটাগরিতে পড়ে বলতো, যারা কাজ করছে? স্যার যারা কাজ করছে তারা এমপ্লয়েড। বুঝতে পারলে? তাহলে বিগ বিজনেসম্যানের আন্ডারে কিন্তু তাহলে এমপ্লয়েডটা চলে আসছে। আর আর একটা আই দিয়ে ইনভেস্টর যেটা আছে, ইনভেস্টরে দেখো কি লেখা আছে, মানি ওয়ার্কস ফর। মানে ইনভেস্টরের ক্ষেত্রে কি হয়, যে টাকাটা তাদের জন্য কাজ করে। এটা আমি কি বোঝাচ্ছি, এটার মানে
ধরো ওই যে বললাম মোবাইল শপ খুলতে গিয়ে একটা ইনভেস্টর 5 লাখ টাকা ধার দিল, ঠিক আছে, বললো যে তুমি আমাকে 20% ইয়ারলি রিটার্ন দেবে। তাহলে ধরো 2023-এর প্রথমে 5 লাখ টাকা ধার দিল সে, 20% রিটার্ন 1 বছরে। তাহলে বছরের শেষে ওই 5 লাখ টাকাটা কত হবে কে বলতে পারে? স্যার কি বললেন আরেকবার বলুন। 5 লাখ টাকা ধরো এই বছরের প্রথমে ওই যে মোবাইল শপ খোলার জন্য ইনভেস্টর তাকে দিল লোন হিসেবে। এবারে বললো যে 20% তুমি আমাকে বার্ষিক সুদ দেবে। তাহলে 2023-এর শেষে সেই মোবাইল শপ ওয়ালাটা কত টাকা রিটার্ন দেবে ইনভেস্টর? 20% হলে তাহলে 5 লাখের 1 লাখ 20% টাকা, কত? 1 লাখ। 1 লাখ তো সুদ হলো, তাহলে টোটাল কত দেবে? 6 লাখ। 6 লাখ। তাহলে এবার দেখো ইনভেস্টরের টাকা 5 লাখ থেকে 6 লাখ হয়ে গেল 1 বছরে। এখানে ইনভেস্টর কি কোনো কাজ করেছে? না স্যার। করেনি। না হ্যাঁ, কিন্তু ওর ওই মেইন জিনিসটা যে ও ইনভেস্টটা করে দিয়েছে। হ্যাঁ ওইটাই, মানে এইখানে কাজটা তাহলে কে করলো? কাজটা তো ওই যে 5 লাখ টাকা ছিল, টাকাটাই তো কাজ করলো। ইনভেস্টমেন্টটা করলো। হ্যাঁ, তাহলে বুঝতে পারছো যে ওই যে 5 লাখ টাকা ছিল ওই টাকাটাই কাজ করলো ইনভেস্টরের জন্য, কাজ করে ওই টাকাটা বেড়ে গেল। ঠিক, তা এইটাকেই বলা হয় যে মানি ওয়ার্ক ফর দেম, যে যারা ইনভেস্টর তাদের কাজ করতে নয়, তারা টাকা দিল ভালো ভালো স্টার্টআপে, ভালো ভালো বিজনেসে টাকা দিল, বিজনেসটা গ্রো করলো, তাদের টাকাও গ্রো করলো। তার মানে তারা বসে রইলো কিন্তু টাকা তাদের জন্য কাজ করে দিল। এটা হচ্ছে ডিফারেন্স, যে ওয়ার্ক ফর মানি, যে টাকার জন্য কাজ করা, আর টাকাকে নিজের জন্য কাজ করা। এমপ্লয়েড যারা তারা কি করে? তারা টাকার জন্য কাজ করে। আর যারা ইনভেস্টর বা বিগ বিজনেস তারা কি করে? তারা টাকাকে নিজের কাজে লাগায়। দুটো ডিফারেন্স বুঝতে পারছো? খুব হালকা ডিফারেন্স আছে কিন্তু খুব বড়। সবাই বুঝতে পেরেছো আশা করি? হ্যাঁ স্যার। বেশ, তাহলে এবার দেখো এখানে আমরা কোয়াড্রেন্টের কিছু বৈশিষ্ট্য দেখাচ্ছে। 1 নম্বর হচ্ছে, 1 নম্বর একজন পড়ো, আমি বলছি মানে 1 নম্বর পয়েন্ট Methods of income generation. এটা থেকে 1 নম্বর। Oh sir, sorry. হ্যাঁ, You earn income in all 4 quadrants. কোয়াড্রেন্ট মানে তুমি যে কোনো কোয়াড্রেন্ট থেকেই টাকা উপার্জন করতে পারো। ঠিক ঠিক কথাই। হ্যাঁ স্যার। নেক্সট পয়েন্টটা পড়ো একজন। So different methods of income generation. মানে ইনকাম ইনকাম, করার বিভিন্ন পদ্ধতি। হ্যাঁ উপার্জনটা তুমি যে কোনো জায়গা থেকে উপার্জন করতে পারো 4টের মধ্যে, কিন্তু পদ্ধতিটা আলাদা আলাদা। হ্যাঁ, যেটা বলা হলো আর কি, কেউ মোবাইলের দোকানে সব মানে অ্যাজ এ সেলসম্যান কাজ করবে, কেউ দোকানটা দিয়েছে, হ্যাঁ কেউ ইনভেস্ট করেছে, তো মেথডটা আলাদা হবে যে কিভাবে টাকাটা উপার্জন হচ্ছে। আচ্ছা 3 নম্বর পড়ো আর বাকিটা। You can be rich or poor in all 4 quadrants. মানে হচ্ছে যে তুমি 4টে কোয়াড্রেন্টের এমন ভাবার কোনো দরকার নেই যে আমি এমপ্লয়েড মানে গরিব, হ্যাঁ বিগ বিজনেস মানেই বড় লোক, বা ইনভেস্টর মানেই বড় লোক, আর সেলফ এমপ্লয়েড মানে গরিব, এরকম ভাবার দরকার নেই। বলছে যে কোনো কোয়াড্রেন্টেই তুমি গরিবও হতে পারো, ধনীও হতে পারো। হ্যাঁ, অনেকে দেখবে অনেক হয়তো বিজনেস শুরু করলো কিন্তু বিজনেস ঠিক মতো চালাতে না পারলে তখন বিজনেসটা ফেল করে সে হয়তো অনেকটা গরিব হয়ে যেতে পারে। আবার অনেকে ধরো এমপ্লয়েড, চাকরি করে কিন্তু তার চাকরির প্যাকেজ হয়তো খুব বেশি, তো সে সেই চাকরির টাকা জমিয়ে জমিয়ে সে অ্যাসেট ক্রিয়েট করে কিন্তু ধনী হতেই পারে। তার মানে তুমি যে কোনো কোয়াড্রেন্টেই তুমি সাকসেসফুল হতে পারো, অনেক টাকা উপার্জনও করতে পারো। আবার যদি তুমি ঠিক মতো বুঝতে না পারো জিনিসগুলো তাহলে যে কোনো কোয়াড্রেন্টে তুমি গরিবও থাকতে পারো। ঠিক আছে, বুঝলে সবাই? বুঝলে? এবার নেক্সট পয়েন্টটা একজন পড়ো। Not all quadrants are equal. হ্যাঁ, মানে
সব কোয়াড্রেন্ট আলাদা, সেটা তো বলা হয়েছে। আর 5 নম্বরটা রূপম, of earning money. হ্যাঁ Different ways of earning money. মানে বিভিন্ন পদ্ধতিতে টাকা উপার্জন করা। ঠিক আছে, দেখো ডিফারেন্ট মেথড অফ ইনকাম জেনারেশন, ডিফারেন্ট ওয়ে অফ আর্নিং মানি, কাইন্ড অফ লেখাটা সেমই, কিন্তু দেখো ইনকাম জেনারেশন মানে তোমার ধরো মোবাইলের দোকানটা আছে, ধরো তুমি মালিক, এবার তুমি ওখান থেকে ইনকাম জেনারেশন হচ্ছে ধরো 50,000 প্রতি মাসে। হ্যাঁ, কিন্তু ওটা তো তুমি পুরোটা আর্ন করতে পারছো, কারণ তোমার যারা ধরো কর্মচারী আছে তাদের তুমি ধরো 2টো কর্মচারী আছে 5,000 করে, তাহলে 5 5 10,000 চলে গেল, তাহলে তুমি অ্যাকচুয়ালি আর্ন করছো কতটা? 50 থেকে 5 5 10 চলে গেলে 40,000। 40,000, তাহলে সেটা হচ্ছে তোমার আর্নিং। ওই জন্য এটা বলা হয়েছে। দেখবে অনেক যারা বড় বড় বিজনেস থাকে তাদের ইনকাম একটা হয়, আর্নিং একটা হয়, প্রফিট একটা আলাদা হয়, কারণ তোমার যতটা টোটাল তোমার কাছে টাকা আর্ন করা হচ্ছে সেখান থেকে স্যালারি ট্যাক্স এগুলো সব বাদ গেলে তখন যেটা থাকে সেটা প্রফিট, সেটা তোমার অ্যাকচুয়াল টাকা নিয়ে যাওয়া। তো এটা এখানে বলা হয়েছে এই দুটো পয়েন্ট। ওকে, তো তাহলে এখানে এবার আমরা দেখবো যে এডুকেশনটা, বললাম না যে এডুকেশনটা খুবই দরকার হয়, সেটা এখানে দেখবো। ধরো আমরা স্কুল বা কলেজে যাচ্ছি, এডুকেশন নিলাম, এবার আমরা তো যে কোনো 4টে কোয়াড্রেন্টের মধ্যে যে কোনো একটা চুজ করতেই পারি। তাহলে এবার ধরো কেউ কেউ এমপ্লয়েড বা সেলফ এমপ্লয়েডটা চুজ করলো, ঠিক আছে। এবার এই ক্ষেত্রে তার আগে আমি জাস্ট একবার তোমরা তো ব্যাপারটা বুঝতে পারলে 4টে জিনিসে, তো এবারে এক একজন করে বলো যে তোমরা কোন কোয়াড্রেন্ট থেকে টাকা উপার্জন করা প্রেফার করবে এবং কেন, বাস একটা একটা লাইনে বললে, মানে যা মনে হয় ফ্রিলি বলো, কোনো ব্যাপার না, এটা তো কোনো এক্সাম না, এখানে বলা ইন্টারাকশন করা, এর মাধ্যমে আমরা কি বললে? কেউ বলছো? কি বললে আরেকবার বলো। বলছি এই 4টে কোয়াড্রেন্টের মধ্যে তুমি কোন কোয়াড্রেন্টে বড় হয়ে কোন কোয়াড্রেন্ট থেকে তুমি টাকা উপার্জন করতে চাও এবং কেন, সেটা নিজের ভাষায় একটু বলো। যে তুমি চাকরি করতে চাও বা ছোট বিজনেস, বড় বিজনেস, কিছুই করতে চাও না? না না, ইনভেস্টর থেকে। হ্যাঁ, ইনভেস্টর। তুমি ইনভেস্টর হতে চাও, কেন? কারণ বলো কারণ। কারণ টাকা আমার জন্য কাজ করবে। ঠিক, তাহলে তুমি বসে বসে লেজিলি তুমি বসে টাকা উপার্জন করবে, এটাই মোটিভ। ঠিক না, ঠিকই আছে, টাকা তোমার জন্য কাজ করবে, তো অবভিয়াসলি ইনভেস্টর হতে পারলে ভালো, খারাপ। নেক্সট, পরের একজন বলো। স্যার এমপ্লয়েড। এমপ্লয়েড কে? দীপম, হ্যাঁ স্যার, কেন? কারণ এমপ্লয়েড থেকে যে কোনো কোয়াড্রেন্টে আমি যেতে পারি, আর এমপ্লয়েডে সবচেয়ে বেশি সরকারি সুযোগ সুবিধা পাওয়া যেতে পারে। ঠিক, তোমার পয়েন্ট থেকে এটা ঠিক। বেশ, রূপম, রূপম কি করবে, মানে কোন কোন কোয়াড্রেন্ট? স্যার এমপ্লয়েড। দুজনই এমপ্লয়েড? দীপমেরটা শুনে তুমিও বলছো এমপ্লয়েড, না না কেন? স্যার কোনো কিছু একটা ভালো জব থাকলে সেটা গ্রো করে একটা বড় একটা স্টেজে চলে যেতে পারে। আচ্ছা, তো এমপ্লয়েড থেকে আস্তে আস্তে অ্যাসেট ক্রিয়েট করতে পারো, ঠিক, করতেই পারো, ভালো। নেক্সট, তারপরে একজন বলো।
স্যার আমি হচ্ছে এমপ্লয়েড আছি, মানে 4টে কোয়াড্রেন্টই ট্রাই করবো। ফার্স্ট হচ্ছে স্মল বিজনেস, পয়সা জমিয়ে একটু ছোট বিজনেস করবো, দেন ওটা যদি ভালো রান করে দেন বিগ বিজনেস, দেন ওখান থেকে ভালো যদি একটা অ্যামাউন্ট পাই তাহলে আমি ইনভেস্ট করবে, ঠিক। এমপ্লয়েড আছো, তারপর এমপ্লয়েড থেকে সেলফ এমপ্লয়েড বিজনেস ইনভেস্টরে যেতে পারো, ঠিক। ওটাও আমরা ডিসকাস করব আজকে অ্যাকচুয়ালি, কারণ ম্যাক্সিমাম ধরো যারা মধ্যবিত্ত পরিবার থেকে আমরা আছি, তো ম্যাক্সিমাম লোক এমপ্লয়েড থেকেই শুরু করতে হয়, কিন্তু তারপরে আস্তে আস্তে গ্রো করা যায়, সেটাও আমরা আলোচনা করব। তো জয়েন করছে সঞ্চনিতা, শুনতে পাচ্ছ? হ্যাঁ, তাহলে কে বাকি রইলো আর? বর্ষা, বলো। হ্যাঁ স্যার। স্যার আমিও এমপ্লয়িটি বলবো, কারণ হচ্ছে আমি জিরো মানি থেকে একদম ইনভেস্টরে যেতে পারবো না, আমাকে এমপ্লয়েড থেকেই শুরু করতে হবে। ঠিক না, তুমি আলটিমেট যেতে চাও কোনটায়? স্যার আমি যেতে চাই হচ্ছে স্যার এমপ্লয়েড, কারণ এটার জন্যই প্রিপারেশন করছি। ওকে, ওকে। তুমি কলেজে পড়ছো এখন নাকি? হ্যাঁ স্যার। ওকে, আর জবের প্রিপারেশন নিচ্ছ? হ্যাঁ বেশ, স্যার একদম। বেশ গুড, ঠিকই আছে। সমস্মিতা, শুনতে পাচ্ছো? হ্যাঁ ও, তোমার কি নেটওয়ার্কের সমস্যা হচ্ছে? মাঝখানে চলে গিয়েছিল মনে হয়। হ্যাঁ নেটওয়ার্ক প্রবলেম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো যাই হোক, এখানে আমরা ডিসকাস করছিলাম যে এই 4টে কোয়াড্রেন্ট, তুমি কি শুনেছো কোয়াড্রেন্ট গুলো যে বললাম? না স্যার। আচ্ছা, এই জাস্ট শর্টে বলে দিচ্ছি, 4টে কোয়াড্রেন্ট হচ্ছে: একটা এমপ্লয়েড, যেখানে তুমি একটা চাকরি করা হয়; সেলফ এমপ্লয়েড, বা যেখানে একটা ছোট জব করা হয়, নিজের জব, মানে ধরো ছোট দোকান হতে পারে বা এরকম কিছু; আর বিগ বিজনেসম্যান হতে পারে বা ইনভেস্টর হতে পারে। তো যারাই উপার্জন করছে তোমার আশেপাশে, তোমরা যাদেরই দেখো, তারা এই 4টে ভাগের কোনো একটা ভাগে পড়ে। তো এটাই আমরা আজকে ডিসকাস করছি। তাহলে ধরো এবার স্কুল কলেজ এডুকেশনের পরে ধরো অনেকে এমপ্লয়েডে গেল, অনেকে সেলফ এমপ্লয়েডে গেল, আবার অনেকে ধরো স্কুল কলেজ এডুকেশনের পরে বিজনেসে গেল, বা অনেকে ইনভেস্টর হলো, এটা হতেই পারে। স্যার, হ্যাঁ, বলো স্যার আমার একটা কোয়েশ্চেন আছে। বলো। স্যার ধরে নিন কেউ তার স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কিছু করছে, যেমন হচ্ছে কেউ খুব ভালো আর্ট করে বা নাচ করে, সে বড় হয়ে ওটাকেই প্রফেশন তৈরি করলো, তাহলে ওটাকে আমরা কি বলবো, এমপ্লয়েড? না, ওটা হবে তোমার সেলফ এমপ্লয়েড, মানে ওই ফ্রিল্যান্সিং টাইপের, ওটা সেলফ এমপ্লয়েড হচ্ছে। আচ্ছা। হ্যাঁ, কারণ সে কি হচ্ছে, ইউ সেলফ এমপ্লয়েড, ইউ ওন এ জব, মানে সে যে কাজ করছে তার শিল্পকলা, সেই কাজটা সে নিজের ইচ্ছায় করতে পারছে, তার যখন হ্যাঁ। খুশি সেরকম। হুম। হ্যাঁ, তাকে কেউ কখনো বলতে পারবে না যে তুমি এটা করো না বা এরকম, তো সেটা সেলফ এমপ্লয়েড বলবো। হুম। ওকে, তাহলে এবার আমরা দেখবো বাঁ দিকে দেখো দুটো ভাগ আছে, এমপ্লয়েড, সেলফ এমপ্লয়েড, ডান দিকে আছে বিগ বিজনেস, ইনভেস্টর। তো ডিফারেন্সটা এখানে দেখো, উপরে দুটো ডিফারেন্স আছে, যে ই আর এস কোয়াড্রেন্টে থাকলে ইউ ওয়ার্ক ফর মানি অ্যান্ড পিপল, মানে তুমি টাকার জন্য তোমাকে কাজ করতে হচ্ছে এবং লোকের জন্য কাজ করছো, ঠিক আছে? তুমি নিজের জন্য, মানে কিছু ক্ষেত্রে নিজের জন্য কাজ করছো, যেমন সেলফ এমপ্লয়েড, নিজের জন্য কাজ করছো, কিন্তু লোকের জন্য, টাকার জন্য কাজ করতে হচ্ছে। আর এমপ্লয়েড মানে তুমি টাকার জন্য কাজ করছো, লোকের জন্য কাজ করছো। মানে ধরো কোনো কোম্পানিতে তুমি কিছু প্রোডাক্ট বানাচ্ছো, কিন্তু অ্যাকচুয়ালি কোম্পানিটার মালিকটা যেহেতু অন্য কেউ, তার মানে তুমি সেই মালিকের জন্য কাজ করছো বেসিক্যালি, হুম। ঠিক আছে? আর এই ডান দিকে যে বিজনেস বা ইনভেস্টর আছে, এখানে মানি অ্যান্ড পিপল ওয়ার্ক ফর, মানে যারা বড় বিজনেসম্যান বা বড় ইনভেস্টর, তাদের ক্ষেত্রে লোক এবং টাকা কাজ করছে তাদের জন্য। তাহলে এই দুটোর মধ্যে দেখো ডিফারেন্স হচ্ছে এটা, বুঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে দেখো, এটা তো শুধু জানানো হচ্ছে, এখানে কিন্তু কোনো কেউই, যেমন বলা হলো যে 4টে কোয়াড্রেন্টে কেউই বড় না, কেউই ছোট না, সবারই নিজের ইম্পর্টেন্স আছে,
কিন্তু তোমাদের আস্তে আস্তে মানে ভাবতে হবে যে কোন কোয়াড্রেন্টে গেলে তুমি সবচেয়ে বেশি রিল্যাক্স থাকতে পারবে। যেমন ধরো বিগ বিজনেসম্যান বা ইনভেস্টরে যদি যাওয়া যায়, তখন তোমার কাছে অফুরন্ত টাইম আসবে। তখন তুমি যেহেতু লোক আর টাকা তোমার জন্য কাজ করবে, তখন তুমি নিজের টাইমটাকে তুমি নিজের মতো মানে ইউজ করতে পারো, কিছু শিখতে পারো, কোথাও ঘুরতে পারো, অনেকটা ফ্রি টাইম থাকে। তো ফাইন্যান্সিয়াল ফ্রিডমের কিন্তু এটাই একটা উদ্দেশ্য থাকে যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম মানে তোমার কাছে নিজের যা শখের তোমার জিনিস তার জন্য সময়টা পাবে, এটাই। ঠিক আছে, তাহলে এই স্লাইডটা তো ডিসকাস করা হলো। এবারে এইখানে যে কনসেপ্টটা যেটা অলরেডি আমি বলেইছি সেটাই এখানে আবার লেখা আছে যে ওপিটি এন্ড ওপিএম, মোস্ট অফ আস হ্যাভ হার্ড দ্যাট দ্য সিক্রেট অফ গ্রেট রিচেস এন্ড ওয়েলথ। মানে এবার ওপিটি আর ওপিএম মানে ফুল ফর্মটা কি? ওপিটি হচ্ছে আদার পিপলস টাইম, মানে অন্যের সময়। আর ওপিএম হচ্ছে কি আদার পিপলস মানি, মানে হচ্ছে অন্যের টাকা। এবার ওপিটি আর ওপিএম ফাউন্ড ইন বি অ্যান্ড আই কোয়াড্রেন্ট। মানে কি বলছে যে যারা বড় বিজনেসম্যান আর যারা ইনভেস্টর না, তারা এই দুটো জিনিসে কাজ করে। দেখো ওপিটি তো তোমরা বুঝতেই পারলে যে আদার পিপলস টাইম কিভাবে ইউজ করে। যেমন ধরো বড় বড় যে কোম্পানি আছে, সেই কোম্পানির যে মালিক, সে তো নিজে কাজ করবে না কোম্পানিতে, তাই না? ঠিক, সে তার কর্মচারীরা আছে তারা কাজ করবে, তাহলে সে আদার পিপলস টাইমটা ইউটিলাইজ করছে। ঠিক হ্যাঁ স্যার। ঠিক। এবার আদার পিপলস মানি কখন ইউটিলাইজ করছে? যখন ধরো কোনো কোম্পানি, দেখবে অনেক বড় বড় কোম্পানিরা কিন্তু নতুন কারখানা খুলবে, সে পুরোটা টাকা কিন্তু সে পকেট থেকে দেয় না, সে কিন্তু একটা লোন নেয় বড় বড় ব্যাংক থেকে, কোঅপারেটিভ থেকে লোন। এবার লোনের টাকাটা আসলে কাদের টাকা? মালিকের তো না। তাহলে ওই টাকাগুলো, হ্যাঁ পিপল মানে আদার্স পিপল মানে, বুঝতে পারলে? কারণ ব্যাংক থেকে লোন নিচ্ছে, এবার ব্যাংকে টাকা রাখছে কারা? সাধারণ মানুষরা। তো ব্যাংক থেকে লোন না মানে অ্যাকচুয়ালি আদার্স পিপলস যে মানি আছে সেই টাকাটাই বড় বিজনেসম্যানরা নিচ্ছে, নিয়ে কোম্পানিটা খুললো। খুলে এবার ধরো ওখান থেকে তো অনেক প্রফিট হচ্ছে, সেই প্রফিটের একটা পার্ট দিয়ে লোনটাও চুকিয়ে দিল। কিন্তু এবার যে ওই যে কারখানাটা চালু হয়ে গেল, ওটা তো প্রফিট দিতেই থাকবে একটা সার্টেন টাইম পর্যন্ত। তাহলে দেখো সে নিজের টাকাও ইনভেস্ট করলো না, নিজের লোকও নিজের টাইমও ইনভেস্ট করলো না, অন্যের টাকা নিল, অন্যের সময় নিল, অথচ সে আরো রিচ হয়ে গেল, আরো তার ওয়েলথ বাড়লো। এটাই হচ্ছে বড় বিজনেসম্যানদের একটা প্লাস পয়েন্ট হয়, যে এই দুটো ওপিটি আর ওপিএম যারা ইউজ করতে পারে ঠিক মতো, তারা অনেক বড় বড় এম্পায়ার, বিজনেস এম্পায়ার তৈরি করতে পারে। যেমন ধরো এখন অ্যামাজন আছে, ফেসবুক, মেটা আছে, হ্যাঁ, এলন মাস্কের টেসলা বা এই টাইপের বড় বড় টেক কোম্পানি আছে। তো তারা কিন্তু এভাবেই চলে, ওপিটি আর ওপিএম। ব্যাপারটা বুঝতে পারলে সবাই? হ্যাঁ স্যার। সবার ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, নতুন একজন জয়েন করেছে দেখছি, অনিকেত। অনিকেত শুনতে পাচ্ছ? যাক, শুনতে পাচ্ছে বলাতে লেফটই করে গেল মনে হয়। এবার দেখো শেষের পার্টটা পড়ি, যে ফর দ্য মোস্ট পার্ট পিপল হু ওয়ার্ক ইন দ্য ইএনএস কোয়াড্রেন্ট আর দ্য আদার পিপল হুজ টাইম অ্যান্ড মানি আর বিং ইউজড। মানে যারা ইআরএস কোয়াড্রেন্টে কাজ করে জেনারেলি, এই যে আদার পিপলস টাইম মানি হচ্ছে, তারাই হচ্ছে আদার পিপলস। কারণ তারাই ধরো তাদের টাকাই ব্যাংকে যাচ্ছে, তাদের, এবং তারাই কোম্পানিতে কাজ করে, এবং তারা ব্যাংকে টাকা রাখছে, সেই টাকাটাই আবার বড় বড় কোম্পানিরা লোন নিয়ে ইউজ করেছে। হ্যাঁ, এই কারণেই দেখবে মানে লোন দেওয়াটাও এখন ব্যাংকরাও খুব সাবধানে দেয়, কারণ অনেক বড় বিজনেসম্যানরা হয়তো অনেক টাকা লোন নিয়ে ব্যাংকরাপ্ট হয়ে যায়। তোমরা বিজয় মালিয়ার নাম শুনেছো নিশ্চয়ই, কেউ 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 শুনেছো? না স্যার। হ্যাঁ, মানে হ্যাঁ উনি স্যার, একটা, কিংফিশারের ওনার। হ্যাঁ কিংফিশারের ওনার। তো উনি অনেক টাকা লোন নিয়েছে, ইন্ডিয়া থেকে লোন নেওয়ার পর ব্যাংকরাপ্ট হয়ে
ইন্ডিয়া ছেড়ে পালিয়ে গেছে আর কি সামহাও। তো এরকম কিছু জিনিস আর কি। তো এটা করতে গেলে এর জন্য ব্যাংকদের খুব সতর্ক থাকে ব্যাংকরা লোন দেওয়ার বিষয়ে আর কি। তো যাই হোক, এটা ওপিটি ওপিএম গেল। এবারে দেখো ক্যাশ ফ্লো কোয়াড্রেন্টের এবার আরেকটা জিনিস আমরা যেটা দেখবো যে মাইন্ডসেটটা, যে যারা রিচেস মানে যারা ধনী তাদের মাইন্ডসেটটা কি থাকে না, তাদের মাইন্ডসেট থাকে যে আমি 30% কম এমপ্লয়ি থেকে নেব, মানে আমি নিজে নিজে কাজ করে আমার ধরো 100 টাকা যদি আমাকে ইনকাম করতে হয়, আমি 30% কাজ নিজে কাজ করে মানে উপার্জন করব, আর 70% কাজ আমি টাকাকে দিয়ে করাবো, মানে আমি ইনভেস্ট করে করব। এটা হচ্ছে যারা ধনী ব্যক্তি তাদের মাইন্ডসেট, মানে তারা নিজেরা বেশি কাজ করবে না, কিন্তু তারা টাকাকে কাজে লাগাবে, টাকা ইনভেস্ট করবে কোনো বিজনেসে, কোনো স্টার্ট আপে। আর বাকিদের মাইন্ডসেটটা এখানে ডিফারেন্ট হয় কি, এমপ্লয়েড বা সেলফ এমপ্লয়েড এর যে মেন্টাল সেটটা, সেখানে হচ্ছে আমরা জেনারেলি ভাবি যে বেশিরভাগ টাকাটাই আমরা এমপ্লয়েড থেকে জেনারেট করব, যেটা হয়, আর কমসে অনেকটা কম টাকা আমরা ইনভেস্টার থেকে মানে ইনভেস্টমেন্ট থেকে জেনারেট করব। তো সেটা সমস্যা কিছু নেই, আমি জাস্ট দুজনের চিন্তা ভাবনার প্যাটার্নটা তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, এখানে কিন্তু ভালো খারাপ কম্প্যারিজন কোনোটাই না, দুটোই ভালো, মানে সবকটাই ভালো যে ঠিক মতো করতে পারলে। বাট ধীরে ধীরে যেটা বলা হয় যে এমপ্লয়েড আর সেলফ এমপ্লয়েড যদি থাকে কেউ, আর ধীরে ধীরে তোমাদের চেষ্টা করতে হবে যদি বিজনেস বা ইনভেস্টার কোয়াড্রেন্টে যাওয়া যায়, কারণ ওই কোয়াড্রেন্টে গেলে কি হবে, তোমাদের কাছে অনেকটা টাইম আর টাকা দুটোই বেশি থাকবে। তাহলে এখানে মেন্টাল সেটআপটা বোঝা গেল দুজনের? হ্যাঁ স্যার। অনেক বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। সুমস্মিতা বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে না পারলে জিজ্ঞাসা করে নিও, এই যে তুমি পরে এসছো একটু, কার একটু নয়েজ আসছিল দেখো। তাহলে দেখো এবার ক্যাশ ফ্লো কোয়াড্রেন্টের সিকিউরিটি আর ফ্রিডম, হ্যাঁ এটা আমরা দেখবো যে কি। দেখো জেনারেলি ম্যাক্সিমাম আমরা যখন এমপ্লয়েড বা সেলফ এমপ্লয়েড ইয়েতে যাই, তখন আমাদের একটা সেন্স অফ সিকিউরিটি থাকে যে না আমাদের জব আছে, তো আমরা কাজ করব, টাকা আসবে, যে নিত্য প্রয়োজনীয় জিনিস হয়ে যাবে, ঠিক হবে, তো একটা সিকিউর ফিল হয়। এই কারণেই ম্যাক্সিমাম মানে জব বা সেলফ এমপ্লয়েড করা হয়। কিন্তু বিজনেস আর ইনভেস্টরে যারা থাকে তাদের ক্ষেত্রে কি হয়, তাদের সিকিউরিটি তো থাকেই, প্লাস তাদের একটা ফ্রিডম থাকে। ফ্রিডম মানে ধরো যে বিজনেসের মালিক, তার তো কারখানায় একটা ম্যানেজার আছে, সে চালায়, কর্মচারীরা আছে, তো তার কিন্তু টাইমের অনেকটা ফ্রিডম, সে চাইলে একটা ইউরোপে ট্রিপ করে চলে আসলো বা কোথাও ঘুরতে গেল, সময় কাটালো। হ্যাঁ, সেই ফ্রিডমটা কিন্তু এমপ্লয়েড বা সেলফ এমপ্লয়েডে তুমি খুবই কম পাবে। তোমাকে ছুটি নিতে হলে ওখানে বলতে হয় প্রপার প্রসেস ধরে, তারপর এতদিন ছুটি পাওয়া যায় এই সমস্ত। যেটা তুমি কোয়াড্রেন্টের ডান দিকে যেটা বি আর আই আছে, সেখানে আসলে কিন্তু এই ফ্রিডমটা পাওয়া যায়। তাহলে সিকিউরিটি বাঁ দিকে আছে, সিকিউরিটি ডান দিকে আছে ফ্রিডম। ঠিক আছে, বুঝতে পারলে? এবার হচ্ছে প্যাটার্ন অফ ফাইন্যান্সিয়াল সিকিউরিটি। তাহলে দেখো ফাইন্যান্সিয়াল সিকিউরিটিতে যেহেতু তুমি এমপ্লয়েড বা সেলফ এমপ্লয়েড, এবং ম্যাক্সিমাম আমরা ওইভাবেই শুরু করি, এমপ্লয়েড থেকে বা সেলফ এমপ্লয়েড থেকে শুরু করি, ইভেন আমিও এমপ্লয়েড, কিন্তু এতে সমস্যা কিছুই নেই, কিন্তু আমাদের চিন্তা ভাবনাটা রাখতে হবে যাতে আমরা আস্তে আস্তে গ্রো করতে পারি, মানে একই স্টেজে যাতে আমরা আবদ্ধ না থাকি, ওই কারণে আমাদের নলেজটা বাড়িয়ে আস্তে আস্তে গ্রো করতে হবে। তো এখানে দেখো দেখিয়েছে যে ফাইন্যান্সিয়াল সিকিউরিটির প্যাটার্নটা কিরকম হওয়া উচিত, যে শুধু এমপ্লয়েড মানে শুধু এমপ্লয়েড থেকে গেলে হবে না, এমপ্লয়েড থেকে যে টাকাটা জেনারেট হচ্ছে সেখান থেকে কিছু কিছু টাকা তোমাকে ইনভেস্টার ফিল্ডে মানে তোমাকে ইনভেস্ট করতে হবে কিছু কিছু টাকা, সেটা বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট আছে, বিভিন্ন রকম জিনিস আছে, তার থ্রু করা যায়। তারপর ধরো এমপ্লয়েড থেকে আবার তুমি বিজনেসেও যেতে পারো, নট নেসেসারি বিগ বিজনেস তো প্রথমে হয় না, একটা ছোট বিজনেস হতে পারে, একটা ছোট বিজনেস শুরু করা,
তারপর আস্তে আস্তে ওটাকে গ্রো করানো। মানে এমপ্লয় হলে এমপ্লয়ের থেকে তোমার টাকা পাচ্ছ, তো টাকা জমিয়ে জমিয়ে যখন একটা জমলো তখন তুমি একটা ছোট কিছু শুরু করো। তো এরকম একটা চিন্তা ভাবনা রাখা মানে ভালো আর কি। আর একটা কি না, সেলফ এমপ্লয়েড থেকেও সেম, তুমি সেলফ এমপ্লয়েড থেকেও ইনভেস্টরে যেতে পারো, যেমন এমপ্লয়েড থেকে যাওয়া হয়েছিল। আর সেলফ এমপ্লয়েড থেকেও বিজনেসের দিকে যেতে পারো, সেম প্যাটার্ন। প্যাটার্ন গুলো বুঝতে পারছো সবাই? হ্যাঁ স্যার। বাকিরা দীপম রূপম? হ্যাঁ স্যার। বুঝতে পারছি। এবারে দেখো প্যাটার্নশিয়াল অফ ফাইন্যান্সিয়াল ফ্রিডম, প্যাটার্ন অফ। এই প্যাটার্নটা আবার কিরকম? এই ক্ষেত্রে কি হয়, ধরো প্রথমে বাঁ দিকেরটা দেখো, বাঁ দিকেরটা হচ্ছে বিগ বিজনেস থেকে ইনভেস্টারে। বিগ বিজনেস থেকে ইনভেস্টারের দিকে তুমি যেতে পারো। ধরো কেউ বড় বিজনেসম্যান, অনেকটা বিজনেস আছে, তো সেখান থেকে বিজনেস থেকে যে টাকাগুলো উপার্জন হচ্ছে সেই টাকাটা তুমি আবার কি করতে পারো, ইনভেস্ট করতে পারো। আর একটা এখানে যেটা দেখানো হয়েছে, এটা দেখো সার্কেল করা হলো এই কারণে যে বড় বিজনেস থাকলে সেটাকে ইনভেস্ট করলে, আবার ইনভেস্টমেন্ট থেকে যে টাকাটা উঠে আসলো সেটাকে আবার বিজনেসে লাগালো। এইভাবে কিন্তু চলে। মানে অনেক যারা বড় বড় বিজনেসম্যান আছে তারা কিন্তু বিজনেসও করে আবার ইনভেস্টও করে। হ্যাঁ, এটাই বোঝানো হয়েছে। আর সরাসরি তুমি ইনভেস্টারে যেহেতু সরাসরি যাওয়া একটু মুশকিল, সেই কারণে এই প্যাটার্নটা দেওয়া হয় যে তুমি হয় প্রথমে এমপ্লয়েড বা সেলফ এমপ্লয়েড দিয়ে শুরু করলে, যেটা খুবই ইজি। তারপরে সেখান থেকে টাকা জমিয়ে তুমি বি কোয়াড্রেন্টে গেলে, একটা বিজনেস খুললে, ছোটও হতে পারে, ছোট বিজনেস খুললে, তারপর সেটাকে আস্তে আস্তে বড় করলে, যখন দেখবে অনেকটা টাকা জমে গেল তখন সেই টাকাটা তুমি আবার ইনভেস্টর কোয়াড্রেন্টের জন্য ইউজ করতে পারো, মানে ইনভেস্ট করতে পারো। ঠিক আছে, তাহলে এই হলো আজকের ক্লাস। এখানে কারোর কিছু প্রশ্ন আছে এই স্লাইডে? না স্যার। বুঝতে পারলে যে এইভাবে মানে এমপ্লয়েড বা সেলফ এমপ্লয়েড থেকে চেষ্টা করতে হবে বিজনেসে যাওয়ার, বা ইনভেস্টারে যদি কেউ যেতে পারো। কেন চেষ্টা করতে হবে না, কারণ ওই দুটো কোয়াড্রেন্টে গেলে তুমি অনেকটা ফ্রিডম পাবে, তোমার অনেকটা টাইম বেশি পাবে, তুমি অনেকটা টাকা উপার্জন অনেক বেশি হবে ওই দুটো কোয়াড্রেন্টে। কারণ ওই দুটো কোয়াড্রেন্টে তোমাকে নিজেকে কাজ করতে হয় না, অন্য লোক এসে কাজ করে, প্লাস অন্যদের টাকা দিয়েও কাজ হয়। এই কারণে ওই কোয়াড্রেন্টে যেতে পারলে মানে ওভারঅল অনেকটাই সুবিধা। আর আরেকটা কারণ আছে ওই কোয়াড্রেন্টে যাওয়ার, দেখবে, কারণ বিগ বিজনেস বা ইনভেস্টর তুমি হলে সেই ক্ষেত্রে তুমি কাজ নিজের জন্য করছো, তুমি অন্য কারোর জন্য কাজ করছো। তো এটাও একটা অনেক বড় কারণ, কারণ নিজের জন্য কাজ করা, নিজের জন্য কিছু মানে নিজে তুমি ইচ্ছে মতো কাজ করা, তার মধ্যে একটা স্যাটিসফ্যাকশন। তাহলে এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকবে আজকে, যে তোমাদের কেস স্টাডি করতে হবে ইচ ওয়ান অফ দ্য ক্যাশ ফ্লো কোয়াড্রেন্ট, মানে EBSI, এই চারটে যে কোয়াড্রেন্ট আছে প্রতিটার এক একটা উদাহরণ তোমাদের লিখতে হবে 2-3 লাইন। হ্যাঁ, যে এমপ্লয়েড মানে এই, আর উদাহরণ দেবে দুটো, যে তুমি নিজে এমপ্লয়েড হলে দিতে পারো, বা যে আমি অমুক একে চিনি সে এমপ্লয়েড এখানে কাজ করে, বা এরকম। আর সেলফ এমপ্লয়েড এর দুটো উদাহরণ, যে আমি দেখি এই, মানে উদাহরণ মানে যে ছোট একটা মোবাইলের দোকান আছে, যে মোবাইলের দোকান চালায় সে একটা সেলফ এমপ্লয়েড। বা কেউ হয়তো ধরো যেমন বললে যে কেউ ভালো আঁকতে পারে, সে সেই আঁকাটাকে বিভিন্ন জায়গায় এক্সিবিট করে এবং পেন্টিং বিক্রিও করে, সেটা দিয়েই সে খরচা চালায়, তাহলে সে সেলফ এমপ্লয়েড। হ্যাঁ, তাহলে ERS এ তোমরা মেইনলি দুটো দুটো উদাহরণ দেবে, তাহলেই হবে। এখানে তো কেস স্টাডি করার দরকার নেই ERS এ, কিন্তু BRI তে তোমাদের একটু কেস স্টাডি করতে বলবো। মানে বি মানে হচ্ছে বিগ বিজনেস। এবার বিগ বিজনেস মানে তুমি ইন্ডিয়াতে, তুমি ইন্টারনেট আছে, ইন্টারনেটে দেখো যে বড় বিজনেসম্যান কারা। তো একজনকে নিয়ে নাও, ধরো কেউ আম্বানিকে নিলে, এবার আম্বানি সম্পর্কে একটু পড়ো, যে কিভাবে কি বিজনেস করে, কি কি বিজনেস আছে, কিভাবে কিভাবে এই জায়গাটায় এসছে। হ্যাঁ, কেন বলছি কেস স্টাডিটা করতে,
ধরো আজকে যে আম্বানি বা রতন টাটা এরা আছে, এরাও কিন্তু একসময় অনেক মানে গরিব অবস্থা থেকে শুরু করেছে। এরা কিন্তু আজকে যেরকম আছে সবসময় এরকম ছিল না ধরো। তো এরাও অনেক গরিব অবস্থা থেকে শুরু করে সময় খাটিয়ে বুদ্ধি খাটিয়ে আজকে এই জায়গায় এসছে। তো তুমি যখন তাদের জার্নিটা করবে বা একটু জানবে, তখন দেখবে অনেক কিছু শিখতে পারবে। তো সেই শেখাটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। সেই কারণে বলছি বিগ বিজনেসে তোমরা এক একজনের নাম নিয়ে নেবে যে হ্যাঁ আমি এর উপরে পড়বো। তো তার উপরে একটু ইন্টারনেটে সার্চ করলে সেখান থেকে নিজের ভাষায় তুমি 4-5টা লাইন লিখবো যে বিগ বিজনেসম্যান ইনি, ইনি এই এই করেন, এই এই এনার বিজনেস আছে এই। বুঝতে পারলে সবাই? হ্যাঁ স্যার। ইনভেস্টারও সেম, গুগলে সার্চ করলেই পেয়ে যাবে যে ইনভেস্টার, বিগ ইনভেস্টার ইন ইন্ডিয়া বা ওয়ার্ল্ড, সেখানে অনেক নাম আসবে। যে নামটা তোমার পছন্দ হলো ওটা আবার সার্চ করো, দেখো যে কি ইনভেস্ট করে, কোথায় করে, কেন করে। হ্যাঁ, করে তুমি 4-5টা লাইন জাস্ট লিখবে যে এই নাম, ইনি এটা এখানে এখানে ইনভেস্ট করে, এনার এত ওয়েলথ আছে এরকম। তাহলে এটা হচ্ছে 1 নম্বর হোমওয়ার্ক। আর দ্বিতীয় হচ্ছে যে নিজের ভাষায় তুমি যেটা আজকে বললেও তোমরা, যে নিজের ভাষায় তোমরা লিখবে যে তুমি কোন কোয়াড্রেন্টে থেকে উপার্জন করতে চাও এবং কেন, 2-3টে কারণ সহ ওটা লিখতে হবে। ঠিক আছে? লিখে এবার গুগল ক্লাসরুমে তোমাদের ওটা আপলোড করতে হবে। তো ওই কারণে বলছি, সোমস্নিগ্ধা তুমি কি গুগল ক্লাসরুমের ইনভাইটেশনটা পেয়েছো? না স্যার। আচ্ছা, পাওনি? তাহলে তোমার ইমেল আইডিটায় আমি একবার ইনভাইটেশন সেন্ড করে দেবো ক্লাসের পরে, তো সেটাকে অ্যাকসেপ্ট করবে। আর অনেক ওটা করেছো ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট? ইমেলটা খুলছে না, বলছে না? জিমেল যাই হোক, চাইছে। ওটা চেষ্টা করো। আর কি প্রবলেম হচ্ছে ওটা স্ক্রিনশট আমাকে পাঠিও। হ্যাঁ, আর বর্ষা, পারভিন তোমাকেও তাহলে আমি মেল সেন্ড করে দেবো। ঠিক আছে? হ্যাঁ স্যার। ঠিক আছে স্যার। মৌমিতা কি কানেকশন চলে গিয়েছিল নাকি? হ্যাঁ স্যার, নেটওয়ার্কের তাহলে প্রবলেম। তুমি হোমওয়ার্ক দুটো বুঝে নিয়েছো তো? এই দুটো হোমওয়ার্ক করতে হবে। আচ্ছা হ্যাঁ, মানে বিজনেস আর ইনভেস্টরের কেস স্টাডি, একজন একজন লোকের নাম নিয়ে স্পেসিফিক কে কি করেছে সেটা লেখা, আর ইএস এর দুটো দুটো উদাহরণ দিলেই হবে। ঠিক আছে, তাহলে তাহলে এতটাই। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। ঠিক আছে। আর একটা কথা, ক্লাস শেষ হওয়ার আগে, আমাদের এই ক্লাসটা কিন্তু বাই উইক ক্লাস হবে। ঠিক আছে? মানে 1 সপ্তাহ, তারপর 1 সপ্তাহ গ্যাপ, তারপরে আর একটা। ঠিক আছে স্যার। আচ্ছা হ্যাঁ, মানে মাসে 2টো ক্লাস হবে ফাইন্যান্সিয়াল লিটারেসি বেসিক্যালি। ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, ওকে তাহলে। থ্যাংক ইউ স্যার। চলো, থ্যাংক ইউ সবাইকে, ভালো থেকো আর হোমওয়ার্ক করে এসো। আমার দেখা হবে 2 সপ্তাহ পর। বাই। গুড নাইট।